ফার্স্ট অফ অল সবরে হ্যাপি চিলড্রেন্স ডে। আশা করি সব ভালো আছো অ্যান্ড হোপফুলি সব ভালো থাকতে যার যারি পড়া লইয়া বেশি মেহনত করো, জীবন ডে সাকসেসফুল বানাও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 16 প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটি পুরোপুরি আমরা কমপ্লিট করার ট্রাই করবো। Press the bell icon on the YouTube app and never miss another. আই থিঙ্ক এই ভিডিও পুরো কমপ্লিট করলে তোমার এই চ্যাপ্টারতে কোনো ডাউট আর থাকতো না, তুমি দেন এক্সামও এই চ্যাপ্টার থেকে ফুল মার্কস স্কোর করতে পারবে। তো ফার্স্ট আমরা প্রকৃতির লগে যে মিলেমিশে থাকা একটা আমরা ভারত ইন্ডিয়ান কালচার বহুত পুরানা সময় থেকে আমরা কাছে আসে। তো কেতা লাইন লেখা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা ভারতের প্রাচীন সংস্কৃতির একটা অংশ। আমাদের প্রাচীন দর্শন বলে বসুদেব কুটুম্বকম, যেটার মানে হইল গিয়া পুরো পৃথিবী এক পরিবার, মানে এন্টায়ার বসুদেব কুটুম্বকম মানে হইল গিয়া পুরা পৃথিবী কিতা আমরা এক পরিবার। ঠিক আছে, এখন ভারতীয় সমাজের উৎসব আচার শিল্প খাদ্যাভ্যাস বিশ্বাস সবেতেই প্রকৃতির প্রতি শ্রদ্ধা পায়। আমরা যত ধরনের আমরা কালচার আছে, আমরা যত ধরনের ফেস্টিভ্যালস আছে, আমরা খানি আছে, সব উৎসব আছে, সব জিনিসের কিতা আছে প্রকৃতির প্রতি আমরা শ্রদ্ধা দিই আমরা। কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি শিল্পা যত মানে মানুষের নাম্বার বাড়ের প্লাস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর অত কিতা আর গিয়া প্রাকৃতিক সম্পদ যেমন জল বন কয়লা পেট্রোলিয়াম ইত্যাদির প্রতি উপরোক্ত চাপ পড়ে। যত সময় যার আমরা মানুষের সংখ্যা বাড়ের, আর মানুষের সংখ্যা বাড়তে গেলে যত ইন্ডাস্ট্রিও বাড়ে, যত ইন্ডাস্ট্রি বাড়ে তত জিনিসের ডিমান্ড বাড়তে গেলে আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার কিতা করি, আমরা প্রয়োজন থেকে বেশি আমরা ব্যবহার করি। আর ইলা করলে এক সময় কিতা ওই সম্পদ আর থাকতো নাই। তো আমরা ট্রাই করবো ওখান ওলা আমরা ব্যবস্থাপনা করতাম যাতে আমরা সম্পদ আজকে ব্যবহার করিয়া ভবিষ্যতের লাগে সঞ্চয় করতে পারি। আর ও যে ব্যবস্থাপনা যেখানে আমরা বর্তমানের প্রয়োজনটা মিটাইয়া ভবিষ্যতের লাগে সম্পদের সংরক্ষণ করি ঘুরে হয় আমরা দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনাতে কিতা কইছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদগুলি টিকিয়ে রাখতে হলে দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা প্রয়োজন। ভবিষ্যতের লাগে সঞ্চয় করতে গেলে আমরা দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা লাগবে। আর দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা মানে হইল গিয়া এমন ব্যবস্থাপনা যেখানে আজকের প্রয়োজন আজকের প্রয়োজন মেটাইয়াও আগামী প্রজন্মের জন্য সেই সম্পদ বাকি থাকে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সাম্পল লাগিয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা বলতে কি বুঝো, আর দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা উদ্দেশ্য কিতা। দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা হলো এমন ব্যবস্থাপনা যেখানে আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার ওলা কর্ম যাতে আমরা বর্তমানের প্রয়োজন মেটাইয়াও ভবিষ্যতের লাগে সঞ্চয় করে আমরা সম্পদের সঞ্চয় করে রাখতে পারি। আর এর উদ্দেশ্য হইল যাতে ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান সম্পদের ব্যবহার করতে পারে। তো একটা কোয়েশ্চেন তোমাদের লাগে জরুরি গেল। আচ্ছা, এখানে আমরা কোয়েশ্চেন হইল গিয়ে নেক্সট, কেনে প্রাকৃতিক সম্পদের দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা প্রয়োজন, কেনে দরকার একটা কারণ হইল গিয়া তোমাদের দেখো তিনটা পয়েন্ট আছে, ও দেখো লেখা আছে। কারণ হইল গিয়ে প্রাকৃতিক সম্পদটা কিন্তু আমার লাগে সীমিত। প্রাকৃতিক সম্পদ দুই ধরনের, এক পার্টি হইল গিয়া এক পার্টি হইল গিয়ে ফুরন্ত সম্পদ আর এক পার্টি হইল গিয়া অফুরন্ত সম্পদ। এক পার্টি হইল গিয়া সসীম আর এক পার্টি হইল গিয়া অসীম। তো ফুরন্ত সম্পদ হইল কি মনে করো কিতা আছে কয়লা পেট্রোলিয়াম, এটা ব্যবহার মানে নবীকরণযোগ্য আর অনবীকরণযোগ্য। নবীকরণযোগ্য সম্পদ মানে যারা পরিমাণ কিতা আছে বেশি আছে অটোমেটিক্যালি তারা কিতা আবার তারা আবার অটোমেটিক আই যায়। মনে করো আমরা গেছে মনে করো নদীর জল, মনে করো সূর্যের আলো ব্যবহার করলেও কিন্তু শেষ হইতো না, কারণ তারা মাত্রা বেশি আছে প্লাস এক্সট্রা গেলে আর অটোমেটিক আবার ফুলফিল হয়ে যায়। কিন্তু মনে করো কয়লা পেট্রোলিয়াম এটা যদি শেষ হয় কিন্তু আবার এটা বনতে গেলে বহুত লম্বা সময় লাগে। আর যে হারে আমরা ব্যবহার করি একসময় শেষ হয়ে যাব, শেষ হয়ে গেলে আবার বনতে গেলে কিন্তু লম্বা সময়ের প্রয়োজন। কথার লাগি তারা কই আমরা অনবীকরণযোগ্য সম্পদ বা অফুরন্ত সম্পদ, মানে ফুরন্ত হয়ে যাবো এটা ফুরন্ত সম্পদ। আর এক পার্টি লোক অফুরন্ত সম্পদ মানে বহুত বেশি পরিমাণে আছে, একটা লোক সসীম আর একটা লোক অসীম সম্পদ। এখন হইল গিয়া আমরা প্রাকৃতিক সম্পদ যাটা ব্যবহার করি আমরা ডেইলি লাইফে ওইটা হইলো কিন্তু আমার লাগিয়া সীমিত। নাম্বার 2 পয়েন্ট হলো গিয়া মানুষের সংখ্যা এবং চাহিদা দ্রুত বেড়েছে। মানুষের না সংখ্যাও বাড়ে প্লাস যত সংখ্যা বাড়ে ডিমান্ড তত বেশি। আর ডিমান্ড বেশি হইতে গেলে সম্পদের ব্যবহার বেশি করবো, আর ব্যবহার বেশি থেকে বাঁচতে গেলে আমরা দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা করতে লাগবে যাতে আমরা বর্তমানের প্রয়োজন মিটাইয়াও ভবিষ্যতের লাগে সঞ্চয় করতে পারি আমরা। নেক্সট এখন হচ্ছে কিনা যদি আমরা অতি ব্যবহারের সম্পদ নিঃশেষ করি তাহলে ভবিষ্যতে আর তা পাওয়া যাবে না। আর ও তিনটা পয়েন্ট মানিয়া চলার লাগে আমরা কিতা করতে লাগবো দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা আমরা দরকার। প্রাকৃতিক সম্পদ মানে কিতা কইছে সিম্পল লাইন কইছে আমরা প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করি যেমন খাদ্যবস্তু আসবাব বই জ্বালানি যানবাহন সবই প্রাকৃতিক সম্পদ থেকে আসে। সূর্য আমাদের একমাত্র সূর্য হইল বাইরে থেকে আয়, মানে শক্তির উৎস, বাকিগুলি সব পৃথিবীর থেকে আমরা পাই। তো এই প্রেক্ষাপট দরকার নাই। তাই ব্যবস্থাপনার দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা তিনটা মূল লক্ষ্য হইল গিয়া আমরা ব্যবস্থাপনা চ্যাপ্টারের নাম প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হইল গিয়া আমরা সম্পদের দীর্ঘস্থায়ী ব্যবহার করা, মানে লং টাইমের লাগিয়া সাস্টেনেবল ডেভেলপমেন্ট আজকে করিয়াও ভবিষ্যতের লাগে রাখা, সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করা আর পরিবেশের ক্ষতি কমে, মানে আমরা ব্যবহার যেন করি আর কয়লা পেট্রোলিয়াম আমরা ব্যবহার করি আর এর ফলে কার্বন ডাইঅক্সাইড মাত্রা বাড়তে পৃথিবীর তাপমাত্রা বাড়তে গেলে কতক্ষণ ক্ষতিকারক প্রভাব তার সম্বন্ধে আমরা অবহিত অলরেডি। প্লাস হলো কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড সালফার ডাইঅক্সাইড ইন্ডাস্ট্রি থেকে বার হয়ে যেতে অ্যাসিড বৃষ্টিও করতে পারে। অ্যাসিড বৃষ্টি মানুষের লাগে কতক্ষণ ক্ষতিকারক, মানে উদ্ভিদের লাগে ক্ষতিকারক। তো আমরা
ব্যবহার ওলা করতাম যাতে আমরা ভবিষ্যতের লাগে সঞ্চয় করতে পারি, দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা প্লাস আমরা ন্যায্য বন্টন করতাম প্লাস আমরা পরিবেশের ক্ষতি কমাই আনতাম। ও তিন জিনিসের লাগে আমরা সম্পদের কিতা করতাম, প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা আমরা প্রয়োজন। আই হোপ তোমাদের ইন্ট্রোডাকশন পোর্শন ক্লিয়ার হয়েছে। এখন দেখো ভারতের আমরা মানে ভারতের মধ্যে মানে প্রাচীন ভারতের দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা অলরেডি আছে। বেদ উপনিষদ হয়ে গেছে পৃথিবীর মাতা হয়েছে, আমরা জানি মাদার আর্থ হয়, আমরা রেখে পৃথিবীর মার সমান মানা হয়েছে। হয়েছে হে পৃথিবী আমি তোমার থেকে যা নেই তা যেন আবার ফিরে আসি। এই শ্লোকেই দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনার মর্ম নিহিত, অর্থাৎ ব্যবহার করো কিন্তু পুনর্জন্মের সুযোগ রেখো, মানে তুমি ব্যবহার করো কিন্তু পরিবেশের লাগে ভবিষ্যতের লাগে সঞ্চয় করিয়া রাখো, যেগুলো তোমার লাগে জরুরি জানা। আচ্ছা নেক্সট তোমার বইয়ের একটা পেজ তোমার আমি কেন স্ক্রিনশট লইয়া তোমার আমি কেন দেখাইয়া যে পেজ তোমার লাগে জরুরি, কেন জরুরি তোমার চ্যাপ্টারের ফার্স্ট পেজ তোমার এই চ্যাপ্টারের মধ্যে তোমার ও যে লাইন পাইবে এখানে ও প্যারাগ্রাফ এখানে পাইবে গিয়ে তোমার গেছে দুই তিনটা কোয়েশ্চেন হবে। গঙ্গা নদীর প্রদূষণ সম্বন্ধে জানতে লাগবো। দেখো লেখা আছে ও জায়গা প্যারাগ্রাফ ও বক্সের মধ্যে তোমার লেখা আছে গঙ্গা নদীর প্রদূষণ, গঙ্গা নদীর উৎপত্তি এখান থেকে হয়েছে, প্রদূষণ কি, কারণ গঙ্গা হইল গিয়ে ইন্ডিয়ান মেজর সিটির মধ্যে দিয়ে যায়, আর যত মেজর সিটির মধ্যে দিয়ে যাও তো ইন্ডাস্ট্রি যত ওয়েস্ট কাচরা সব খানো গিয়ে পড়ে গঙ্গা নদীত গিয়ে পড়ে। গঙ্গা নদীত আমরা কালচারালি মতলব বহুত ইম্পর্টেন্ট, তো মানে কালচারালি ইম্পর্টেন্ট প্লাস আমরা ইন্ডাস্ট্রির সব ওয়েস্ট গিয়ে গঙ্গা নদী প্রদূষণ মানে গঙ্গা নদী ফোড়া লাগিয়া প্রদূষণ মাত্রা বাড়ে। আর ও জায়গা ভাইবা একটা ব্যাকটেরিয়ার নাম আছে কলিফর্ম ব্যাকটেরিয়া, গঙ্গা নদী প্রদূষণ লাগে সে দায়ী, কলিফর্ম ব্যাকটেরিয়া দায়ী। আর গঙ্গা নদী প্রদূষণ কমাইতে গিয়া কিতা অ্যাকশন প্ল্যান লওয়া হয়েছিল, গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে লঞ্চ করা হয়েছিল সব ও প্যারাগ্রাফের মধ্যে আছে, যেগুলো তোমাদের খুব ভালো করি পড়িও। গঙ্গা অ্যাকশন প্ল্যান তোমাদের জানিও, ওই মানে সার্চ করিয়ে জানার চেষ্টা করিও। আর তোমাদের লাগে মেইন হলো গঙ্গা নদীর প্রদূষণ সম্বন্ধে জানতে হয় তোমাদের কিতা কিতা কোন ব্যাকটেরিয়া লাগিয়ে গঙ্গা নদী প্রদূষণ হয়েছে, কলিফর্ম ব্যাকটেরিয়া লাগিয়া। এগুলো প্রতিরোধ করতে গেলে কোন কিতা অ্যাকশন লওয়া হয়েছে, গভর্নমেন্ট তরফ থেকে গঙ্গা অ্যাকশন প্ল্যান লঞ্চ করা হয়েছে, তোমাদের কাম জানতে হয় তোমাদের, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যখন আমরা দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনার মাতিয়ার মানে সম্পদরে আজকে ব্যবহার করি ভবিষ্যতের লাগে সঞ্চয় করে মাতিয়ার, তখনও আমরা গেছে গিয়া সংরক্ষণের 5 নীতি মানে 5R প্রিন্সিপাল, সংরক্ষণের 5টা নীতি সম্বন্ধে আমরা জানতে লাগবো, যেগুলো তোমাদের বোধ কিন্তু লেখা আছে 3R প্রিন্সিপাল, মানে 3টা নীতি আছে বাট অ্যাকচুয়ালি 5টা নীতি আছে। তোমাদের 3টা তোমাদের খুব ভালো করে বুঝো, এক্সাম্পল 3R প্রিন্সিপাল আইতে পারে বা 5R প্রিন্সিপাল আইতে পারে। বই 3R আছে তো 3R বেশি আয় কিন্তু তোমাদের লাগিয়া 5R আইতে পারে। তো 5R এর মাঝে 5R তোমাদের যে 3টা আর তোমাদের এক্সাম্পল 3টা আইলে 3টা ইউজ করিও, 5R আইলে 5R ইউজ করে, বাট 5R জানতে কারণ হইল গিয়া 5R জরুরি। তো নাম্বার 1 5R মানে ফার্স্টটা আর যেগুলো ব্যবহার করলে আমরা কিতা করতে পারবো দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনারে মেনটেন করতে পারবো। নাম্বার 1 হলো রিভিউজ, কিতা আমরা রিভিউ মানে প্রত্যেকক্ষণ আমরা কিছু জিনিস আছে আমরা একবারে না ব্যবহার একবারে না করতেও লাগবে। মনে করো আমরা মানে মুভমেন্ট আছে প্লাস্টিকের উপরে মানে প্লাস্টিক ব্যবহার না করার লাগিয়া সে নো টু প্লাস্টিক, মানে ডাইরেক্টলি আমরা না করিয়া প্লাস্টিকের আমরা কিতা করতাম না সে নো টু প্লাস্টিক, মানে প্লাস্টিক ব্যবহার আমরা গেছে আর না। তো এটা হলো একটা প্রত্যেকক্ষণ যেখানে আমরা কইয়া কিতা আমরা যেন প্লাস্টিক দিয়ে কিতা করতাম না আমরা ব্যবহার করতাম না। তো কিতা লেখা অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক জিনিস ব্যবহার না করে, ডাইরেক্ট গেম ব্যবহার একবারে করতাম না, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়ানো, মানে আমরা প্লাস্টিক যা সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা একবারে না করতাম, এগুলোকে আমরা রিভিউজ মানে ত্যাগ করে আমরা না রিফিউজ করিয়ার জন্য আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করতাম না, এগুলোকে রিফিউজ ফার্স্ট স্টেপ। নেক্সট হলো গিয়া নাম্বার 2R যেটা হলো গিয়ে দেখো আমরা রিডিউস মানে ব্যবহার কিতা কমানো, ফার্স্টটা প্রত্যেকক্ষণ আমরা একবারে না করিয়ার, আর 2 নম্বরটা কিতা কইছি আমরা 2 নম্বরটা কইরা আমরা রিডিউস মানে ব্যবহার কিতা করতাম আমরা কম করতাম। এখন কিছু জিনিস আমরা ব্যবহার করতেও লাগবে, ব্যবহার করতে লাগবে মানে হলো গিয়া কিন্তু আমরা কম করতাম, ঠিক আছে। কইছে কিতা জল বিদ্যুৎ কাগজ ইত্যাদির অপচয় রোধ, মনে করো তোমার কারেন্টের দরকার নাই বাট তুমি কিতা করলা ফ্যান সুইচ অন করে গেলাই গিয়া, তোমার কাম তুমি তোমার রুমের কাম শেষ তুমি ফ্যানটা সুইচ অফ করে যাও, তো তুমি কেন কিতা করডায় তোমার প্রয়োজনে ব্যবহার করডায় তোমার কাম শেষ তুমি ব্যবহার করডায় না। জল তুমি প্রয়োজনে ব্যবহার করো, অপ্রয়োজনে স্কুলে ট্যাপ খুলিয়ে জল ফেলাই দিলা ফলিয়ে যা তোমার ব্যবহার তুমি কিন্তু খারাপ ব্যবহার করতে না। তোমার এগুলো জিনিস জল তোমার প্রয়োজন ব্যবহার করতে লাগবে কিন্তু তোমার ব্যবহার কিতা করতে হয় কম করতে হয়, কারণ আমরা জানি আমরা যেন জল পান করি একটার পরিমাণ কিতা আছে একদম সীমিত পরিমাণে আছে। তো আই থিঙ্ক তুমি তাই মাত বুঝতে পারছো। তো মনে করো লিকেজ বন্ধ করা, অপ্রয়োজনীয় আলো নেবানো মানে অপ্রয়োজনীয় তুমি বাল্বরে বন্ধ করে গেলাই বা ফ্যানডে বন্ধ করে গেলাই গিয়া। তো রিডিউস মানে ফার্স্টটা রিফিউজ প্রত্যাখ্যান একদম না, এগুলো ব্যবহার করতাম না আমরা। 2 নম্বরটা ব্যবহার করতাম বাট কিতা করতে একদম কম ব্যবহার করতাম। 3 নম্বরটা হলো গিয়া রিইউজ, আমরা জিনিসরে পুনর্ব্যবহার করতাম। তো রিইউজ মানে পুনরায় ব্যবহার মানে পুনর্ব্যবহার, তো জিনিস পুনরায় ব্যবহার করা। মনে করো পুরানো বোতল পাত্র, মনে করো একটা পানির বোতলটা আমি 10 টাকা পানির বোতল মার্কেট থেকে লইলাম, লইয়া আরেকবার ঘরে আনি দিলাম, আনিয়া ঘুরে 2-3 বার ইউজ করলাম, তো এগুলো আমার কিন্তু আমার রিউজ। বা আমি প্লাস্টিকের বোতলটা আনিয়ে কালারিং করিয়া এগুলো ফ্লাওয়ার ফুলের পট বানাই দিলাম, বা আমি প্লাস্টিকের বোতলে ঘুরে খাইয়া আনলাম, আনিয়া ঘুরে কালারিং করিয়া পেন রাখার স্ট্যান্ড বানাই দিলাম, তো এগুলো আমি কিতা করে রিউজ মানে পুনরায় ব্যবহার করে একটা জিনিস রে, ঠিক আছে। এরপরে হলো গিয়া রিপারপাস
মানে ওগুলো কিতা করা নতুন কাজে ব্যবহার করা বাঙ্গা জিনিস অন্য কাজে একটা জিনিস ভাঙি গেছে ওগুলো অন্য কামে লাগানি মনে করো বাঙ্গা কাপকে টপ হিসেবে মনে করো একটা বাঙ্গা কিছু একটা মানে খাসর কিছু ভাঙি গেছে তুমি ওগুলো অন্য কামে লাগাই দিলে তো ওগুলোকে তোমার নতুন কাজে রিপারপাস অন্য কাজে ব্যবহার করা আর আসলে গিয়া পুনর্ব্যবহার বর্জ্য পদার্থ থেকে নতুন জিনিস মনে করো তুমি তাই দেখছো তোমার তার আশপাশে কোনো সময় বাড়ি করে কিতা করো আমরা কাগজ যে খাতার ফাত্তা আছে লেখা খাতার ফাত্তা মানে লেখা থাকে বাট কিছু কিছু মানুষ আইয়া খাতার কাগজ নিন এই কাগজ লেখা থাকে আমরা প্রয়োজন নাই কিন্তু তারা নিন গিয়ে আইয়া তারা কিতা করো অগুন্তরে নিয়ে আবার কিতা করবা রিসাইকেল করিয়া নতুন পেজ বানাইয়া মার্কেটও সেল করবা তো ও যেন বা কিছু প্লাস্টিক তারা নিন সিঙ্গেল ইউজ প্লাস্টিক তারা নিয়ে অগুন্তরে আবার রিসাইকেল করিয়া নতুন জিনিস বানাই তো ওগুলো কই আমরা কাগজ ধাতু কাজ পুনর্ব্যবহার করা মানে দেখো মানে রিসাইকেল করতে গেলে কিন্তু শক্তির প্রয়োজন আছে ওটা লাগিয়া আগে আমরা বাকিগুলো ইউজ করলে বালা তোমার তখন খান তুমি তেন কিতা করবাই ফাইবার প্রিন্সিপালটা আরো বালা করে জানি আমরা সবার আগে লোকে রিফিউজ প্রত্যাখ্যান মানে লোকে একদম অর্থ অপ্রয়োজনীয় ক্ষতিকর বস্তু গ্রহণ করা বা ডাইরেক্টলি গ্রহণ না করা ডাইরেক্টলি বন্ধ করা উদাহরণ একবার ব্যবহার করা প্লাস্টিক ব্যাগ পলিথিন ডাইরেক্টলি কিতা করা না করা আমরা যে সার কাপ থাকে না ছোটো ছোটো এটা কিন্তু বহুত বেশি মাইক্রো প্লাস্টিক থাকে এটা ইউজ না করা বালা বাস্তব টিপ বাজারে নিজে বস্তা নিয়ে যাও জাঙ্ক আইটেম নেওয়ার আগে বাবু মনে করো বাজারে তুমি সবজি লইতা তখন তুমি খালা প্লাস্টিক ডুঙ্গা না নিয়া ঘর থেকে ব্যাগ লইয়া গেলে কি তোমার খাম তো চলবো তুমি কিতা করদায় তুমি প্রত্যাখ্যান করদায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক না আনার লাগে তুমি বাজার তোমার ঘরের ব্যাগ ব্যবহার করলে তুমি প্লাস্টিকের ইউজ কমারায় 2 নম্বর রিডিউস মানে হ্রাস করা অর্থ সম্পদের ব্যবহার কমানো জল বিদ্যুৎ কাগজ ইত্যাদি মনে করো তোমার কাগজের এক্সেসিভ ইউজ না করা বালা তোমার যতক্ষণ প্রয়োজন ইউজ করলে লিকেজ মনে করো তোমার কোনো জায়গায় ঘরে কোনো ট্যাপে করবা পানি পড়ে তুমি ওগুলো ওগুলোকে বন্ধ করতে কারণ পানি বন্ধ তুমি ট্যাপ বন্ধ করলে তুমি জলের অপচয় কমারায় বাড়িতে এলইডি লাইট ব্যবহার করো লাইট এখন আমার সিএফএল আছে আমি তোমাদের বিদ্যুৎ চ্যাপ্টার এক্সপ্লেন করে দিই লাইটের ভ্যারাইটিস টাইপ আছে যখন এলইডি টাইপ এনে বিদ্যুৎ শক্তি কম খরচ তার লাগে তুমি গরো কিতা করতে এলইডি ইউজ করতে আমরা এখন কারেন্টলি আমি এলইডি ইউজ করি আর সামনে তুমি আমার চশমা দেখতে পারতে পারো আমি মার্কেটে আমি এলইডি ইউজ করি আর ঠিক আছে কার্যক্রম পরিবারের সাথে একসাথে 7 দিনে বিদ্যুৎ ব্যবহার লিস্ট করো অথচ খরচ নিশ্চিত করো মানে তুমি কিতা করতে 8-10 দিনে বা 1 মাসও তুমি প্ল্যান করো কিতা খরচ করতে তুমি বিল কিলা কমাইতে বিল কমানি মানে এনার্জি তুমি কম ইউজ করছো ফরটা হলো রিইউজ অর্থ ব্যবহার করা বস্তুকে একেবারে পুনরা মানে এক জিনিসে আরেকবার ব্যবহার করা কাচের জার বা বোতল কিচেনে সঞ্চয় হিসেবে রাখা মানে খাঁচর মানে ডাব্বা প্লাস্টিকের ডাব্বারে আমরা কিচেনে কিতা করতে পারি অন্য সামান রাখালে ব্যবহার করতে পারি ঠিক আছে বা নাম্বার ডি হলো গিয়া রিপারপাস নতুন কাজে ব্যবহার করা অর্থ পুরোনো জিনিসকে নতুন কাজে লাগানো পুরোনো জিনিসকে নতুন কাজে লাগানো মনে করো হয়েছে কিতা উদাহরণ বাঙ্গা টেবিলের কাঠ থেকে পাখির ঘর বানানো পুরোনো টায়ার থেকে বাগান মানে পুরোনো মানে গাড়ির টায়ার আছে যেগুলো তুমি মাটি ভরে সুন্দর করে কালার করিয়া বাগানের লটকায় তুমি কিতা করতে ফুলর পট বানাইতে পারদায় তো একটা জিনিসরে অন্য খামও ব্যবহার করা ঠিক আছে নতুন কাজে লাগানো একটা জিনিসরে যে খাম তার মানে তার কাজও শেষ হয়ে গেছে এগুলো ইউজ নাই এখন ওগুলি অন্য কাজে ইউজ করা রিসাইকেল মানে হলো গিয়া পুনর্ব্যবহার করা বর্জ্য উপাদান থেকে নতুন উপকরণ তৈরি করা সামগ্রী বাঙ্গা যে তাতে কি নতুন জিনিস মানে ওরা তোমার প্লাস্টিক বাজারও তুমি ফালাইছো মানুষের দেখবা বাজারও মানে ফসা প্লাস্টিক বোতল নেই তো কিতা করেন এগুন্তরে নিয়ে আবার অগুন্তরে কিতা করেন অগুন্তরে অগুন্তরে নিয়ে নতুন জিনিস বানাইবা তো কাগজ এখন মনে রাখতে হবে তোমার লাগিয়ে এই ফাইবার নীতি যেগুন আছে এগুন পরিবেশ রক্ষার লাগে প্লাস দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনার লাগে খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল লাগি ফাইবার নীতি সম্বন্ধে লিখো বা তোমার 3R নীতি সম্বন্ধে লিখো তোমার যে 3R আছে 3R এলে 3R লিখবা ফাইবার এলে ফাইবার লিখবা তো তোমার 3R এলে তোমার কে নাই তোমার কাছে রিভিউজ নাই আর কে নাই তোমার কাছে রিপারপাস নাই বাকি তিনটা আছে ঠিক আছে তোমার কাছে কোনটা নাই রিভিউজ নাই প্রত্যাখ্যান নাই আর রিপারপাস নাই মানে নতুন কাজে ব্যবহার নাই তোমার কাছে আছে রিডিউস রিইউজ আর কাছে রিসাইকেল তিনটা আছে ঠিক আছে তোমার আই থিঙ্ক তোমার তিনটা ক্লিয়ার হয়েছে নেক্সট আমরা ওই লোকের চ্যাপ্টারটা গিয়া ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো গিয়া বন্য আমরা যখন প্রাকৃতিক সম্পদের মাতি তখন হলো গিয়ে আমরা মেইন টপিকের মাঝে আমরা গেছে ওই লোকে বন আর বন্য প্রাণী বন আর মানে 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 বন জঙ্গল আর বন্য প্রাণী দুটাও আমার প্রকৃতির বহুত বড় একটা সম্পদ এখন বন হইল জীব বৈচিত্র্যের আধার মানে জীবর মানে বৈচিত্র্য বলতে ভ্যারাইটিস জীবর ভ্যারাইটি দেখা যায় মানে জীবর ভ্যারাইটি কোন জায়গায় দেখা যায় জীবর বৈচিত্র্য মানে বিভিন্ন ধরনের জীব কোন জায়গায় দেখা যায় বন জঙ্গলও দেখা যায় এখানে গাছপালা প্রাণী পোকামাকড় অনুজীব মিলেই গড়ে ওটা প্রাকৃতির মধ্যে একটা প্রাকৃতিক ভারসাম্য রাখতে গেলে জঙ্গল জেলা নদী জরুরি বন জঙ্গলও জরুরি এখন বন মাটি রক্ষা করে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে অক্সিজেন সরবরাহ করে আবহাওয়া স্থিতিশীল থাকে একটা বন একটা জঙ্গল বহুত তাহলে তুমি দেখবা বড় বড় সিটির মাঝখানে পার্ক থাকে এই পার্কের উদ্দেশ্য হলো কিটা করা যাতে থোড়া বহুত আমরা মানে পরিবেশনে নিয়ন্ত্রণ করা বড় বড় জঙ্গলের বহুত উদ্দেশ্য মনে করে অ্যামাজন তো এক একটা বন জঙ্গলের এক একটা কিটা আছে মানে বড় বড় মানে পরিবেশের ভারসাম্যের বহুত গুরুত্বপূর্ণ রোল প্লে করে মনে অতালে গাছপালা মানে কাটা মানছে কিটা করটা বিভিন্ন ধরনের প্রটেস্ট করে গাছপালা কাটা বন্ধ করো কারণ মানছে গাছপালা কাটের গাছপালাতে কিটা করে বা মাইনিং করে কয়লা ওটা খনি আহরণ করার লাগে বন জঙ্গল
জঙ্গলটা খাটের তো বন জঙ্গলের উপরে খাটের মানে মানুষও নিজের সুবিধার লাগে ইন্ডাস্ট্রি বানাইবার লাগিয়া নিজের পার্সোনাল সুবিধার লাগিয়া প্রাইভেট বানাইবার লাগে প্রাইভেট কোম্পানি নিজের সুবিধার লাগিয়া বন জঙ্গল খাটের আর বন জঙ্গল খাটিবার ইম্প্যাক্ট খার পরিবেশের উপরে যেগুলো আলটিমেটলি লোকাল আম মানুষে সাফার করতে লাগে কারণ বড় বড় ইন্ডাস্ট্রি তো তার টেকা লইয়া গেল গিয়া মাইনিং করিয়া কয়লা আহরণ করলো লোকাল মানুষের চাকরি দিল বাট গেল গিয়া বাট এই জায়গার ইম্প্যাক্ট তো আলটিমেট লোকাল পিপলে সাফার করতে লাগবে না যার লাগিয়া পরিবেশের মনে করে মেঘালয়ের উপরে কারেন্টলি আমরা গেছে ডিমাসার উপরে একটা প্রটেস্ট চলের এখানেও আদানির মতলব আদানির সিমেন্ট ইন্ডাস্ট্রি সার্কিট একটা সিমেন্টের ইন্ডাস্ট্রি বড় করতো তো ডিমাসার উপরে একটা প্রটেস্ট হতো যারা যারা অ্যাওয়ার আসতো তুমি সার্চ করে দেখিও গিয়া দেখবা তারার কারণ একটা বন জঙ্গলে কিতা করে এই জায়গার বনে মাটির কিতা করে রক্ষা করে যদি বেশি পরিমাণে গাছপালা কাটা হয় দেখবা ল্যান্ডস্লাইড বেশি হয় তো বনের মাটি রক্ষা করে বৃষ্টিপাতের নিয়ন্ত্রণ করে মানে কতখান মেঘ হইতো কতখান হইতো না বেশি মেঘ হইলেও সমস্যা কম হইলেও সমস্যা তো এটা নিয়ন্ত্রণ করে প্লাস অক্সিজেনের সরবরাহ অক্সিজেন আমরা বাঁচতে গেলে প্রাণী বাঁচতে গেলে অক্সিজেন দরকার যেটা খান উদ্ভিদ থেকে আর আবহাওয়ার কিতা রাখে স্থিরতার লাগিয়া বন জঙ্গল কিতা আছে বনাঞ্চলে গুরুত্ব আছে নেক্সট যে টপিক তোমার লাগে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটা বনাঞ্চলের অংশীদার খেকে একটা বন জঙ্গলের মানে অংশীদার খেকে 60টা বাঘ আছে নাম্বার 1 হলো স্থানীয় মানুষ লোকাল যে মানুষ আছে ট্রাইবাল মানুষ যারা আছে তারা হলো বন জঙ্গলের প্রাথমিক অংশীদার বন থেকে জ্বালানি ফল পশুখাদ্য ঔষধ কাঠ ইত্যাদি সংগ্রহ করে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে জীবনযাপন করে ট্রাইবাল মানুষে বন জঙ্গল থেকে জিনিস আহরণ করে বন জিনিস ব্যবহার করে তারা ডাইরেক্টলি বন জঙ্গলের জিনিসের উপরে তারা কিন্তু আমার লাগে নির্ভরশীল নাম্বার 2 হলো বন বিভাগ হইল গিয়া ফরেস্ট ডিপার্টমেন্ট এই বনের মালিককে এই বনের মালিক স্টেট গভর্নমেন্ট তো কইছে কি সরকারি সংস্থা যারা বনের মালিকানা বা নীতি নিয়ন্ত্রণ এই জঙ্গল থেকে কোন জিনিস আনা হইতো কোন জিনিস না এই বনের কন্ট্রোল আলটিমেটলি কে করে ফরেস্ট ডিপার্টমেন্টে করে তো নাম্বার 1 হইল গিয়া ফরেস্ট ডিপার্টমেন্ট নাম্বার 1 হলো গিয়ে স্থানীয় মানুষ নাম্বার 2 হলো কি ফরেস্ট ডিপার্টমেন্ট যেটা স্টেট গভর্নমেন্টে কন্ট্রোল করে মনে করো আসাম গভর্নমেন্টে আসাম ফরেস্টর নিয়ন্ত্রণ করে তাদের সুবিধা নাকি কয়দিন কিতা করা হয়েছে আসামও কিতা করা হিমন্ত বিশ্ব শর্মার আন্ডারে কিতা করা হয়েছে বিভিন্ন ফরেস্ট বিভিন্ন জঙ্গলের মধ্যে যারা মানুষ কিতা খসলা গিয়া এনক্রোচ খসলা তারা কিতা করা হয়েছে জঙ্গল থেকে সরানো হয়েছে কারণ এই জঙ্গলের মালিককে গভর্নমেন্টে চাইলে মানুষের সরাইতে পারে জঙ্গল থেকে যদি তোমার মালিকানা তোমার ল্যান্ডের ওনারশিপ থাকে না এই ল্যান্ডের ওনার আলটিমেটলি স্টেট গভর্নমেন্ট তো হইল গিয়া এনক্রোচমেন্ট করলে তুমি যদি তোমার মালিকানা জাহির করো গভর্নমেন্টে তোমার সরাইতে পারবো ঠিক আছে নেক্সট হলো শিল্প প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি এখন এই বন জঙ্গলের জিনিসটা ব্যবহার করিয়া রান করার ইন্ডাস্ট্রি আছে মনে করো তোমার তার এক্সামও আছে তোমার তার বই দিয়েছে বন জঙ্গলের টেন্ডু দেখেন টেন্ডু পাতাতে কিটা বানানি হয় বিড়ি বানানি হয় তো বিড়ি বানাইবার যে ইন্ডাস্ট্রি আছে একটা তো ও টেন্ডু পাতার উপরে নির্ভরশীল টেন্ডু পাতা কান থেকে জঙ্গল থেকে হয় দ্যাট মিনস এই জঙ্গলের উপরে নির্ভরশীল খেয়ে আছে ইন্ডাস্ট্রি আছে তো কাগজ কাঠ এরপরে ইত্যাদি শিল্পের কাঁচামাল হিসাবে বন সম্পদ ব্যবহার করা হয় কিন্তু তারা দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা সচেতন না এই যে বনের যেটা ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি মালিক যারা তারা কিন্তু দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা তারা নিজের ইন্টারেস্ট লাগিয়ে বন জঙ্গলে ব্যবহার করবে এখন যদি দেখো বিড়ির ইন্ডাস্ট্রি বেশি চলে তো বিড়ির মালিকানা মানে বিড়ির ইন্ডাস্ট্রি মালিকে চাইব না কম পাত্তা আনতো চাইব বেশি পাত্তা আনতো তো অবভিয়াসলি তো হে চাইব না যে প্রকৃতি ভারসাম্য রাখতো তার তো টাকা দিয়ে মতলব হে চাইব কিলা বেশি বেনিফিট খোঁজ কিলা বেশি প্রফিট আনতো তো আলটিমেটলি ইম্প্যাক্ট হইব কারো উপরে গাছপালা বেশি কাটতে লাগবো গাছপালা বেশি কাটলে ইম্প্যাক্ট কারো উপরে পরিবেশের উপরে আইব আলটিমেটলি লোকাল মানুষের সাফারিং করতে লাগবো ওটার লাগিয়া প্রটেস্ট কে করে লোকাল মানুষের দেখবা গিয়ে কত বড় বড় প্রটেস্ট আছে তোমাদের লাগিয়া নাম্বার 4 পরিবেশ প্রেমী এবং বন্য প্রাণী সংরক্ষক পরিবেশ প্রেমী বলতে এই লোকালের মানুষের কিছু মানুষ মনে করো আমি যেহেতু আগে এক্সাম্পল যে কইছি ডিমাসার উপরে কিতা বর্তমানে একটা সিমেন্ট ফ্যাক্টরি একটা মানে বিবাদ চলে লোকাল মানুষের কিতা করতে কোম্পানি লোকাল মানুষের টাকা দিয়ে কিতা করছে স্যার ল্যান্ডে বড় করতো তো আমি সিম্পল ভাবে মাতিয়া তোমার দান্ডে কোম্পানি গভর্নমেন্টে কিতা করছে স্যার মানুষের লোকাল মানুষের টাকা দিলেছে দিয়া কর ল্যান্ড লইলেই তো আবে হে কোম্পানি বড় এক্সপানশন করতো স্যার তো এক্সপানশন করতে গেলে এই সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে তো যেগুন ধোঁয়া বাড়াইব যেগুন নিশ্চিত হইব আলটিমেটলি তো পরিবেশের উপরে যাইব মাটি কাটিব মাটি থেকে বিভিন্ন ধরনের জিনিস যেগুন গাছপালা নষ্ট করবো তো আলটিমেটলি এগুলো লাগে প্রোটেস্ট করে লোকাল মানুষ করে তো তারা হলো কি পরিবেশ প্রেমী তারা পরিবেশ বাঁচাইবার লাগে চেষ্টা করে আর পরিবেশ প্রেমী যারা তারা কিন্তু কোনোদিন গভর্নমেন্ট ইয়া ইন্ডাস্ট্রির মানুষের কিন্তু মানে বন্ধু থাকে না তারা হামেশাই তারা বাদ ধরে দেখুন তারা মনে করেন দুশ্মন পাঠাই গই কারণ অ্যাকচুয়ালি তারা তো মেইন তারা কারণ পরিবেশের লোকে মায়া তারা ওই জায়গায় বড় হয়েছে তারা জায়গার কালচারটি বুঝে আমি একজন ইন্ডাস্ট্রি মালিক আমি তারা এই জায়গার মায়া বুঝতাম না আমি জায়গার তাকিয়ে না তারা জায়গার তাকে ও জায়গায় জিনিস ব্যবহার করে তারা জায়গার প্রতি মায়া বেশি থাকবো আমার তাকিয়া তো আমি ইন্ডাস্ট্রি বানাই তোর লাগে আচ্ছা মানে বড় বড় ডেভেলপিং কান্ট্রিত আগে লোকাল মানুষের কারণ জায়গা জমিন বাঁচাইতে গেলে লোকাল মানুষের দরকার লোকাল মানুষের লগে ডিসকাশন করা হয় দেন বাদ বাকি কাম করা হয় প্রকৃতির আসল রূপে সংরক্ষণ করতে চান কিন্তু অনেক সময় স্থানীয়দের প্রয়োজন অপেক্ষা করেন মানে তারা নিজের প্রয়োজন বুঝিয়ে তারা কিতা করে তারাও আসল লাগে তারা পরিবেশ প্রেমী যারা
মানে কিতা করে পরিবেশ বাঁচাইবার লাগে চেষ্টা করে। তো ওই দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা মেনটেন রাখার চেষ্টা করে। তো একটা বনর মানে বন্য সম্পদের বনের অংশীদার খেয়ে তোমাদের বইয়ের মধ্যে সুন্দর প্যারাগ্রাফ 4টা পয়েন্ট লেখা আছে, তুমি পড়লে পাইবা। আমি তোমাদের সিম্পল ভাবে করে দিয়েছি। একটা স্থানীয় মানুষ, একটা হলো বন বিভাগ, এগুলো শিল্প প্রতিষ্ঠান, এগুলো পরিবেশ প্রেমী ও বন্যপ্রাণী সংরক্ষক। 4টা পয়েন্ট, 4টা তার অংশীদার আছে, ভালো করে পড়িও। এখন মানুষের অংশগ্রহণে বন সংরক্ষণ মানে বন জঙ্গল বাঁচাইবার লাগে মানুষের যে ভূমিকা আছে তার সম্বন্ধে জানবো আমরা, যেগুলো তোমাদের লাগে বহুত বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 1 হলো কি বিষ্ণুই সমাজ, মানে আমরা গেছে আছে নাম্বার 1 হয়েছে আমরা গেছি বিষ্ণুই সমাজে কিতা করতে মানে রাজস্থান বিষ্ণুই সমাজে পরিবেশ রে মানে বনাঞ্চল বনাঞ্চল রক্ষা করতে গিয়া মানুষের ভূমিকা কতক্ষণ তার পারফেক্ট এক্সাম্পল হইল গিয়ে বিষ্ণুই সমাজের মানে এক্সাম্পল তোমাদের কাছে আছে। দেখো সিম্পল একটা লাইন লইছি আমি। 1730 সালের বিষ্ণুই অঞ্চলের আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন অমৃতা দেবী, তার নাম হল অমৃতা দেবী। 1970 দশকের পরবর্তী চিপকো আন্দোলনের অনুপাত যেটা 1730 সালে হয়েছিল বিষ্ণুই আন্দোলন, আর যেটা পরে ইন্সপায়ার করছে খারে চিপকো আন্দোলনে, যেগুলো দুটোটা আমরা সিলেবাসও আছে। 1730 সালে মহারাজার প্রসাদের জন্য পবিত্র খেজরি গাছ কাটা থেকে রক্ষা করার জন্য তিনি একটি গাছকে জড়িয়ে ধরে শিরচ্ছেদ করেছিলেন। 362 জন বিষ্ণুই গ্রামবাসীকে একই কাজ করে অনুপ্রাণিত করেছিলেন। শেষ পর্যন্ত বন বাঁচাতে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তার সাহসী কাজকে ভারতের প্রাচীনতম পরিবেশগত প্রতিরোধ হিসাবে বিবেচনা করা হয় এবং তার উত্তরাধিকার চিপকো আন্দোলনে গাছ আলিঙ্গন কৌশলের সরাসরি অনুপ্রাণিত করা হয়। বিষ্ণুই আন্দোলন 1730। তো কারণ হলো গিয়া রাজস্থানের যোধপুরের মহারাজা কিতা কসলা তান যে রাজপ্রাসাদের কিতা কসলা নতুন রাজপ্রাসাদ বানাইতা করিয়া কিতা কসলা তেন খেজরি গ্রামর রাজস্থানের খেজরি গাছ কিতা খাটিবার লাগে নির্দেশ কসলা। আর এতে প্রটেস্ট খেয়ে করছেন অমৃতা দেবী করছেন করতে গিয়া টান 3 ফুড়ি কিতা হয়েছেন গিয়া মারা গেছেন প্রটেস্ট করতে গিয়া, প্লাস আরো 362 জন মানুষ কিতা হয়েছেন ইনভলভ হয়েছেন গিয়া। তো সব আলটিমেটলি বাধা হইয়া একটা হইল গিয়া একটা ইন্সপায়ার করছে পরবর্তীতে চিপকো আন্দোলনে যেটা কিতা করছে গাছ কাটা থেকে মানুষের মানে পরিবেশ বাঁচাইবার লাগে মানুষের ভূমিকা আসলো। তো তোমাদের লাগে জরুরি তোমাদের পিকচার দেখতে পারবে, ও যে একটা পিকচার তোমাদের সামনে আছে, ও দেখেন রাজা, ঠিক আছে, রাজার অর্ডারে মানুষ যারা, আর ও দেখেন মানুষের কিতা করছেন গাছ দরিয়া বইছেন, যেগুলোকে তোমাদের গেছে তোমাদের এক্সাম্পল দেখতে পারবে। ওইগুলোকে তোমাদের গেছে অমৃতা দেবী বিষ্ণু আন্দোলনের তোমাদের একটা মানে পিকচরিয়াল মানে রিপ্রেজেন্টেশন ভালো করে দেখো তুমি তাই। এখন তোমাদের কিতা আছে দেখো হয়েছে কিতা 1731 সালে অমৃতা দেবী বিষ্ণু 363 জন গ্রামবাসী খেজরি গাছ রক্ষা প্রাকুন গ্রাম খেজরালি গ্রামর মানে খেজরি গাছ বিসর্জন দেন। আর তার এই সাহসিকতায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিতা করছে অমৃতা দেবী ন্যাশনাল মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করছে। যারা পরিবেশ প্রেমী রিয়েল যারা পরিবেশ প্রেমী তারা কিতা করছে অমৃতা দেবী বিষ্ণুই জাতীয় পুরস্কার দেওয়ার ঘোষণা করছে, যাতে পরিবেশ ইনভলভ আরো গুরুত্ব বাড়ে মানুষ আরো যাতে কিতা করেন পরিবেশ বাঁচাইবার লাগিয়া উঠি আয়। কিন্তু সমস্যা হলো যখন মানুষ উঠি আয় আলটিমেটলি সবার আগে মানুষের খেয়ে আটকায়, গভর্নমেন্টে আটকায়, কারণ এই মানুষ খার এগেনস্টে মানুষ যখন পরিবেশের উপরে প্রটেস্ট করে, চাই তুমিও আমিও, এই প্রটেস্ট আমি খার এগেনস্টে ইন্ডাস্ট্রির, আর আলটিমেটলি ইন্ডাস্ট্রি টাকা খারে দেয় গভর্নমেন্টের দেয়। আলটিমেটলি সবার আগে এই যে প্রটেস্ট করে তারা আটকাইবার লাগে সে ভয়েস ক্রিয়েট করবো, গভর্নমেন্টে চাইবো মানুষের বন্ধ করতে গিয়ে জেল নিব, মানুষ মারবো। পারফেক্ট এক্সাম্পল তোমাদের কাছে কিতা আছে বিষ্ণুই আন্দোলন, যেগুলো পরবর্তীতে তার হে মারা গেছে হে জানে তার কিতা হারাইছে, বাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিতা করবো বা গভর্নমেন্টে কিতা করবো একটা অ্যাওয়ার্ড দিলাইব যে মারা গেছে। বাট কতখানি ইম্পর্টেন্ট বা সেই সময় যদি মানে বুঝ দিলাই সেই সময় যদি তার যেগুলো ডিমান্ড মানি লইতা তখন তো হে মারা যায় না, হে একজন বালা আরো বহুত কিছু করতে পারলো মানে পরিবেশের লাগিয়া, বাট সেই সময় তারা তো মারা হয়ে গেছে। বাট পরবর্তীতে মানুষ জানছেন যে না ইলা মানুষ কিতা আসুন পরিবেশের লাগে জান দিতে পারবা, তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্টে কোনোদিন স্টেপ লইতো না, যেটা ফোর্স করতো না, কারণ মানুষ মারা যাইবা, যেগুলো কনসিকুয়েন্স আলটিমেটলি গভর্নমেন্টের সাফার করতে লাগবো। নেক্সট হলো গিয়া চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন তোমার গেছে বহুত সুন্দর দেওয়া, তুমি খুব ভালো করে ফুলিও তোমার গেছে চিপকো আন্দোলন। ওই লোকে তোমার গেছে পিকচার আমি তোমার রাখছি, ওই লোকে চিপকো আন্দোলনের পিকচার, ঠিক আছে, ওই যে পিকচার দেখতে পারটা এগুলো গিয়া চিপকো আন্দোলন দেখলেন না কিনা গাছটা কিতা করছেন জড়িয়া ধরছেন। আব চিপকো আন্দোলন তোমার গেছে কিন্তু ও দেখো লেখা আছে কেন স্থানীয় অনেক মানুষের আছেন জঙ্গলের ঐতিহ্য বজায় চেষ্টা। উদাহরণস্বরূপ রাজস্থানে বিস্ময় সম্প্রদায় অলরেডি মাতি লাইছি আমরা, এখন ও জায়গা দেখো 1731 খ্রিস্টাব্দে এক মিনিট অমৃতা দেবী বিষ্ণু 1731 সালে আরো 6টি গ্রামবাসীকে নিয়ে রাজস্থানের যোধপুর নিকট খেজরালি গ্রামে খেজরি গাছ গ্রাম ইয়াদ রাখিও খেজরালি গ্রামের খেজরি গাছ
প্রাণ বাঁচানোর জন্য উৎসর্গ করেছিলেন। সম্প্রতি ভারত তার কিতা করছে অমৃতদেবী বিষ্ণু অ্যাওয়ার্ড দিয়েছে, ঠিক আছে। সেম তোমার গেছে 271 পেজের ও একটা প্যারাগ্রাফ আছে দেখানো গ্রেট হিমালয় ন্যাশনাল পার্কের মাত আছে, যেখানে কেমনে কিতা করতাম মেষ চারক হলে কিতা করতাম কেমনে হিমাচলের একটা নির্দিষ্ট অঞ্চলের মাঝে জীব বৈচিত্র্য মেনটেন করতাম, মানুষের অবদান কতখান ফলে ফাইলিবে তোমার সিম্পল লেখা আছে নিজে ফলে ফাইলিবে। আচ্ছা নেক্সট হলো তোমার গেছে চিপকো আন্দোলনের তোমার গেছে মাতলগিয়া যখন কিতা করা হয়েছে, এখানে কিতা করা হয়েছে একটা গ্রামবাসী একটা কন্ট্রাক্টরে কিতা করছেন এগ্রিমেন্ট করছেন মানে কিতা গাছপালা খাটিতা। তো গাছপালা তোমার কিন্তু উত্তরাখণ্ডের গড়ওয়াল ডিস্ট্রিক্টের রেনি গ্রাম মানে বালাহরি বুঝে তোমার গেছে উত্তরপ্রদেশের উত্তরাখণ্ডের গড়ওয়ালের রেনি 3টা ওয়ার্ড বালাহরি ইয়াদ রে কোনটা কোনটা ইয়াদ। তখন কিতা করছেন মহিলারা যখন গ্রামের সব পুরুষরা বারাকের সঙ্গে খাম খাজে তখন আইসে কিতা ঠিকাদার আইসে কিতা গাছ কাটাত ওইসে কিতা মহিলারা কিতা করছেন গাছের গায়ে নিজেকে দড়িয়ে ধরে কাটা বন্ধ করেন, যে একটা খাল লাগে হৌ ইন্সপায়ার হয়েছিল অমৃতা দেবী বিষ্ণুর অন্তকে হগুরে ইন্সপায়ার হইয়া তারা কিতা করে সব মহিলারা গাছকে দড়িয়া পড়ছেন, গাছ কাটিবার আগে আমরা কাটো। চিপকো শব্দের অর্থই আলিঙ্গন করা। এই আন্দোলনে সরকার দৃষ্টি আকর্ষণ করে এবং বন সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ায়, মানে বন জঙ্গল রক্ষা করতে কিতা করতে সাহায্য করছে। তো তোমার লাগিয়ে এই দুইটা এক্সাম্পল খেনে জরুরি, কারণ এই দুইটা এক্সাম্পলে আমরা কিতা বোঝায় যেন বন জঙ্গল রক্ষার্থে ভূমিকা খার, বন জঙ্গল রক্ষার্থে মানুষের অংশগ্রহণে মানুষের অংশগ্রহণ করিয়া বন সংরক্ষণের ভূমিকা কতক্ষণ অগু বোঝায় তোমার তান্ডে যেন বন জঙ্গল রক্ষা করতে সময় সবার আগে চিন্তা করতে লাগবে খার হৌ লোকের মাঞ্চর কথা, কারণ তারাও আলটিমেটলি বন জঙ্গল উপর নির্ভরশীল। আচ্ছা আরেকটা তোমার বইয়ের মাঝে মাত আছে আরাবারি ন্যাশনাল পার্কের বনকর্তা একে বঙ্গোপাধ্যায় তোমার অ্যাকচুয়ালি একে ব্যানার্জির নাম আছে আই থিঙ্ক বইয়ের মধ্যে চেক করে দেখলে একবার গ্রামবাসীদের নিয়ে ক্ষয়প্রাপ্ত শালবনে কাজ শুরু করেন। গ্রামবাসীরা বন পাহারা দিয়ে কাঠ সংগ্রহের বিনিময়ে লাভের অংশ পান। 1983 সালে 1272 হেক্টর বন পুনরুদ্ধার হয় এবং মূল্য 1205 কোটি। এটি যৌথ বন ব্যবস্থার একটি সফল মানে মানুষ আর পরিবেশন মিলিয়া কিতা করতে আরাবাড়ি প্রকল্প তোমার বইয়ের মধ্যে আছে। এবার ন্যাশনাল পার্কের একটা যে জায়গা কতক্ষণ এরিয়া তারা কিতা করতে পুনরুদ্ধার করছেন প্লাস কত টাকার মানে প্রপার্টি তারা পুনরুদ্ধার করছেন, যেগুলো গিয়া যৌথ মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের একটা সফল উদাহরণ। তো দেখো বন জঙ্গল রক্ষা করতে গেলে মানুষের অবদান লোকাল মানুষের অবদান লাগবে। লোকাল মানুষ ছাড়া তুমি কোনো এরিয়ার বন জঙ্গল দিয়ে প্রোটেক্ট করতে পারতে না, কারণ হলো গিয়া এই জায়গা সম্বন্ধে তুমি জানো না, তুমি গভর্নমেন্টের মানুষ, তুমি একটা একজন গেছো মনে করো তোমার বাড়ির দ্বারা তোমার বাড়ির আশপাশ আমি জানবো না তুমি জানবে ভালো, তার লাগে যে কোনো জায়গার কিছু করতে গেলে আগে লোকাল মানুষের কনসার্ন লাগবে, লোকাল মানুষের লগে মানে তার লগে ডিসকাস করতে লাগবে, জানলে তুমি বালা করে কিছু কাম করতে পারবে, দেন কে তোমার সফল হওয়ার চান্স বেশ থাকবো। আচ্ছা নেক্সটটাও বন জঙ্গলে মাত পড়ে আমরা গেছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স হলো আমরা গেছি পানি। তো জল সবার জন্য পানির গুরুত্ব, জল সমস্ত জীবের জীবন দ্বারা মূল উপাদান, কিন্তু ভারতবর্ষে বৃষ্টিপাত এবং জল প্রাপ্যতা সর্বত্র সমান নয়, সব জায়গায় সমান থাকে না। খরাপীড়িত অঞ্চলে জলাভাব মানে দারিদ্র, কিছু জায়গার অঞ্চলে খরা মেঘ দেয় না আর কিছু জায়গার অঞ্চলে প্রচুর মেঘ দেয়। মনে করেন আমরা এরিয়াত কোনো সময় কোনো সিজনে খুব বেশি মেঘ দেয়, এই সিজনে মেঘ কম দিয়েছে কিন্তু গত সিজনে মেঘ খুব বেশি দিয়েছে। তো এখন হইলো গিয়া কোনো সময় মেঘ বেশি দিয়েছে, খুব বেশি দিয়েছে মানে ফ্লাড হয়ে গেছে, বাট লম্বা টাইম মেঘ দিছে না। তো আলাগ আলাগ মাত তুমি তান গেছে কয়েকটা পয়েন্ট তোমার গেছে আমি নোট ডাউন করে রাখছি ওখানেও। আচ্ছা তোমার যারা যারা নোটস লাগে আমার এই ডিসকাশন নোটস লাগবে তুমি তাই আমার 7002 আচ্ছা তোমার স্ক্রিনের নাম্বারে দেখ রা ও নাম্বারও তুমি দেন স্ক্রিনের নাম্বারে দেখ রা ও নাম্বারও তুমি দেন মেসেজ করলে আমার তুমি দেন গ্রুপ যেগু আছে জয়েন করতে পারবা, যেগু পেইড কোর্স আমি তোমার ইনফরমেশন দেওয়া দিব কেন তুমি দেন পেইড কোর্স জয়েন করলে আমি তোমার পিডিএফ পুরা পাইলি পাই। তো হয়েছে কি রাজস্থানের ঐতিহ্যবাহী জল ব্যবস্থা, রাজস্থানের লাগে পুকুর বা কিতা আছে আমরা নদী, পুকুর বা নদী, মহারাষ্ট্র লাগে বান্দরা বা তাল, বিহারও আহার পাইনে, ঠিক আছে, হিমাচল কিতা আছে কুলস, তামিলনাড়ু এরিস, কর্ণাটক কাট্টা, জম্মু পুকুর কান্ডি অঞ্চল, কেরালা সুড়ং, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ওইলগিয়া বুন্দি। তো আলাগ আলাগ জায়গার আলাগ আলাগ জল ব্যবস্থা সম্বন্ধে নাম কোনটা কিতা এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশন হয়, খুব ভালো করে ইয়াদ রাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশন লাগে, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমার একটা প্যারাগ্রাফ তোমার কাছে আছে বই দেখবা হিমাচল প্রদেশের কুলস। তো তুমি তেন খুব ভালো করে প্যারাগ্রাফকে পড়িও, এক্সামের টিকা আইতে পারে হিমাচল প্রদেশের কুলস সম্বন্ধে টিকা। সিম্পল খাম কিতা লেখা আছে, হিমাচল প্রদেশ যেহেতু একটা কিতা পাহাড়ি অঞ্চল, তো কিতা করছেন দেখো 400 বছরের আগে হিমাচল প্রদেশের কিছু অঞ্চলে খালদার জলসিঞ্চনের পদ্ধতি যাকে কুলস বলে, নদীর জলকে মানুষের তৈরি করা খাল জাতীয় জলস্রোতে ঘুরিয়ে। সিম্পল খাম মানছে কিতা করছেন নদীর জল তো তারা গেছে আনতা ফাড়িয়া অঞ্চল, তো নদীর জল তার বাইরে মানছে কিতা খাল খাটিয়ে কিতা করছেন ফানিরে মানে বিভিন্ন অঞ্চল দিচ্ছেন যাতে ফানি কিতা করতে পারে সব অঞ্চলে কিতা করতে পারে যাইতে পারে। তো ও পদ্ধতির কিতা হয় আমরা কুলস পদ্ধতি, নিজে ফললে একদম সিম্পল ভাষায় লেখা আছে, নিজে ফললে বুঝলি, বাট জানা রাখিও 2 মার্কের লাগে টিকা প্র্যাকটিস করিও এক্সামও আইতে পারে, ঠিক আছে। আও নেক্সট
আমরা জলরে মানে জল যখন বেশি বৃষ্টি দিই তখন আমরা আটকাইতে গেলে জল বড় বড় বাঁধ নির্মাণ করা হয়। বড় বড় বাঁধের কিতা বেনিফিটও আছে, আমরা বিদ্যুৎ পাই। তো কিতা বড় বড় বাঁধের সুবিধা কিতা নাম্বার 1 কৃষি ক্ষেত্রে সেচ মানে সাপ্লাই দেওয়া যায়, মানে অন্তরে জলসিঞ্চন পদ্ধতি ব্যবহার করা যায়, বিদ্যুৎ উৎপাদন করা যায়, পানীয় জলের সরবরাহ করা যায়, বন্যা নিয়ন্ত্রণ করা যায়। তো বন্যার নিয়ন্ত্রণ করা যায় বড় বড় বাঁধ দিয়া, পানীয় জলের সরবরাহ করা যায়, বিদ্যুৎ উৎপাদন করা যায়, আর কৃষি ক্ষেত্রে জলের সাপ্লাই হিসেবে সেচ হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু অসুবিধা কিতা বহুত অসুবিধা আছে। নাম্বার 1 অসুবিধা হলো গিয়া সামাজিক অসুবিধা। মানুষের স্থান, মানুষের ঘর বাড়ি ডিসপ্লেস হয়, মানুষের এক জায়গা থেকে রিহেবিলিট করতে লাগে, এক জায়গা থেকে আরেক জায়গা নিতে লাগে, পুনর্বাসন হয় না, মানে সঠিক পুনর্বাসন হয় না, মানুষের ঘর বাড়ি স্থানচ্যুত হয় আর পুনর্বাসন সঠিক হয় না, যার লাগে একটা বড় সামাজিক অসুবিধার সৃষ্টি হয়। নেক্সট হলো গিয়ে তোমাদের কাছে আছে অর্থনৈতিক সমস্যা। একটা বড় বাঁধ নির্মাণ করতে গেলে বড় পরিমাণের টাকা লাগে, কিন্তু উপকার প্রায় অল্প সংখ্যক, কিছু কম সংখ্যক মানুষের বেনিফিট হয়, কিন্তু বহুত বেশি পরিমাণে কিতা লাগে আমরা টাকা লাগে। তোমাদের বইয়ের মধ্যে সুন্দর 3টা প্যারাগ্রাফ লেখা আছে। একটা হলো গিয়া সামাজিক মানে বৃহৎ নদীবাঁধের অসুবিধা, এক্সামও আয় বৃহৎ নদীবাঁধের সুবিধা এবং অসুবিধা। সুবিধা কিতা তোমাদের খুলি, কৃষিক্ষেত্রে জল সেচ করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা যায়, পানীয় জলের সরবরাহ করা যায়, বন্যা নিয়ন্ত্রণ করা যায়। আর অসুবিধা কিতা নাম্বার 1 সামাজিক অসুবিধা, কিতা মানুষের ঘর বাড়ি স্থানচ্যুত হয়, পুনর্বাসন সঠিক হয় না। 2 নম্বর হলো গিয়া অর্থনৈতিক অসুবিধা, আর 3 নম্বর পরিবেশগত অসুবিধা, বনজীবন ধ্বংস হয়, মাটির ক্ষয় হয়, জীব বৈচিত্র্যের ক্ষতি হয়। তো আমি এই 3টা কিন্তু অলরেডি চ্যাপ্টার 14 আমরা পাইয়া আইছি। জলবিদ্যুৎ প্রকল্পের সুবিধা অসুবিধা লেখলেও খাম চলবো। জলবিদ্যুৎ প্রকল্প মানে আলটিমেটলি বৃহৎ নদীবাঁধ। জলবিদ্যুৎ প্রকল্পের সুবিধা কিতা, ইহা নবীকরণযোগ্য শক্তির উৎস, ইহাতে কিতা করা যায় বিশাল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তো ইগুলো সুবিধা হইতে গেলে নাম্বার 1 ইহা নবীকরণযোগ্য শক্তির উৎস এবং প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যায়। নাম্বার 2 ইহার সাহায্যে কৃষিক্ষেত্রে জল সেচন করা যায়। 2 নম্বর হলো গিয়া পানীয় জলের সরবরাহ করা যায়। 3 নম্বর হলো গিয়া বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এখন অসুবিধা কি, সামাজিক অসুবিধা, অর্থনৈতিক অসুবিধা, পরিবেশগত, 3টা অসুবিধা মেন আছে। তুমি খুব ভালো করে পড়িও, বৃহৎ নদীবাঁধের সুবিধা এবং অসুবিধাগুলি লিখো, ইনটাকে তুমি আরামসে বানাইতে পারবা, সুবিধা অসুবিধা মনে রইব তোমার আরামসে। বাট ইলা পয়েন্ট লিখো না তুমি, মানুষের স্থানচ্যুত হয়, বৃহৎ নদীবাঁধের ফলে মানুষের স্থানচ্যুত হয় এবং পুনর্বাসন সঠিক হয় না। নেক্সট অর্থনৈতিক, বৃহৎ বাঁধ নির্মাণে বিপুল পরিমাণে অর্থ লাগে, কিন্তু উপকার প্রায় অল্প সংখ্যক মানুষের হয়। 3 নম্বর হলো পরিবেশগত সমস্যা, বিভিন্ন পরিবেশগত সমস্যা যেমন বন জঙ্গল ধ্বংস, মাটির ক্ষয়, জীব বৈচিত্র্যের ক্ষতি ইত্যাদি বৃহৎ বাঁধ নির্মাণের ফলে হয়। ওই লোকে তোমার পয়েন্ট ওয়াইজ লেখা, এন্ড 3টা পয়েন্ট 3 মার্ক এক্সামের লাগে আয়, সুবিধা 3টা অসুবিধা 3টা। নেক্সট আও কিতা আমি বৃহৎ বাঁধ নির্মাণে অসুবিধা, পরিবেশগত অসুবিধা তো আছে, বিভিন্ন অসুবিধা আছে। এই অসুবিধা দেখতে বিভিন্ন প্রটেস্ট হচ্ছে, লাইক নর্মদা বাঁচাও আন্দোলন, সর্বদা মানে সর্দার সরোবর নদীর উপরে যখন বাঁধ নির্মাণ করা হয়েছে তখন কিতা করা হয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছে। যেগু খাল লাগিয়া সর্দার সরোবর বাঁধর বিরোধিতা করার লাগে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছে। আর তেহরি বাঁধ আন্দোলন করা হয় গঙ্গা নদীর উপরে তেহরি বাঁধ করা হয়, যেগু লোকে তেহরি আন্দোলন, যেগু লোকে তেহরি বাঁধ নির্মাণের লাগিয়া। তুমি ইটা মাঞ্চর তেহরি বাঁধ নির্মাণ মানুষের যে গড় বাড়ির ডিসপ্লে ইটা এখনো আবকিতা করা হয়েছে না গভর্নমেন্ট তরফ থেকে, যেন প্রপার যেন মানে জায়গার কষ্ট ভ্যালু এখনো কিছু মানুষ এখনো পাইছেন না আবো। তো মাত বোঝা গেছে নি, এক্সাম আইতে পারে গঙ্গা নদীর বাঁধের নাম কিন্তু তেহরি বাঁধ, আর মানে সর্দার সরোবর উপরে খেয়ে আছে নর্মদা বাঁচাও, মানে আমরা নর্মদা বাঁচাও আন্দোলন খাল লাগে হয়েছিল সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে, নর্মদা নদীর উপরে। তো আই থিঙ্ক তোমার দরটা খুব ভালো করে বুঝাইবে এই টপিক, কিন্তু বহুত ইম্পর্টেন্ট। জল সিঞ্চন ব্যবস্থা কিতা এই পয়েন্ট এগু এমসিকিউ লাগে ইম্পর্টেন্ট, কোন জায়গা কিতা আছে এই পয়েন্ট এগু টিকা হইতে পারে কুলস, আর সুবিধা মেইন পয়েন্ট সুবিধা অসুবিধা, আর কোন নদীর উপরে, সর্দার সরোবর নদীর উপরে, কোন নদীর উপরে, নর্মদা নদীর উপরে, তেহরি বাঁধ কোন নদী, গঙ্গা নদীর উপরে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো গিয়া জল ধারণ এবং দীর্ঘস্থায়ী জল ব্যবস্থাপনা। বর্ষার জল সংরক্ষণ করে ভূগর্ভস্থ জল পুনরায় করা। জল ধারণ মানে হলো গিয়া জলরে সংরক্ষণ করিয়া ভূগর্ভস্থ জল মানে মাটির নিচের যে জল আছে ওগুলো, মাটি আমরা জানি যখন বৃষ্টি দেয় মাটি জলটা শোষণ করে, এই জলেরটা কিন্তু আস্তে আস্তে ট্রাভেলিং করে এখানে যায় নিচে গিয়া ভূগর্ভস্থ জল হিসেবে সঞ্চিত হয়। তো নেক্সট হলো দীর্ঘস্থায়ী জল, মাটি ও জল সংরক্ষণ করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং খরা বন্যা প্রতিরোধ করা। সিম্পল হইল গিয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনার উদ্দেশ্য হইল গিয়া। এখন কিতা মানে এই ব্যবস্থাপনার উপকারিতা কিতা ভূগর্ভস্থ জল আস্তে আস্তে মানে মাটির নিচের আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিন্তু আস্তে আস্তে রিস্টোর হয়। কৃষিক্ষেত্রে মানে আলটিমেটলি কৃষি রেখে জলটা সাপ্লাই দেওয়া যায় সহজে, বন্যাও খরা নিয়ন্ত্রণ করা যায়, মশাবাহিত রোগের ঝুঁকি কমানো যায়। তো ওই লোকে মেন সুবিধা অসুবিধা উপকারিতা। আচ্ছা উদাহরণস্বরূপ ডক্টর রাজেন্দ্র সিং ভারতের তারা কিতা জলমানব হয়, রাজস্থানে 8600 মানে নির্মাণ করে প্রায় 1000 গ্রামে জল ফিরিয়ে আনেন। 2015 সালে তিনি স্টকহোম জল পুরস্কার পান। তো মতাঙ্গে একটা উদাহরণ দেওয়া আছে যে জল প্রকল্পরে কেমনে মানে ব্যবহার করিয়া মানুষের কাজে লাগানি যায়, তো বা কেমনে জল দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনারে মানে ইউজ করা যায়। নেক্সট ওই চ্যাপ্টারের অলমোস্ট এন্ডিং হয়ে গেছে। চ্যাপ্টার দেখো ইজি টপিক, একদম চ্যাপ্টার একদম ইজি।
কয়লা পেট্রোলিয়াম। তোমাদের গেছে মেন কয়টা পয়েন্ট হলো গিয়ে আমরা খেনে পরিবেশে মানে কেমনে আমরা সম্পদের মানে ব্যবস্থাপনা করতে চিন্তা করতাম, মানে ফাইবার নীতি, 3R নীতি আমরা গেছে, বা আমরা গেছে গঙ্গা নদী প্রদূষণ, জল সম্পদের ব্যবস্থাপনা, বৃহৎ নদীবাদের সুবিধা অসুবিধা জানতে লাগবে। কয়লা পেট্রোলিয়াম গুরুত্ব তো আমরা জানি, শিল্প, যানবাহন, বিদ্যুৎ উৎপাদনে মূল শক্তির উৎস এক সময় আসলো। এগুলোকে লক্ষ লক্ষ বছর আগে জৈব পদার্থ থেকে, তো তাই এগুলোকে অনবীকরণযোগ্য সম্পদ, অপুনর্নবীকরণযোগ্য বা অনবীকরণযোগ্য সম্পদ হয়। কিতা ক্ষতি, যখন কয়লা পেট্রোলিয়াম ব্যবহার করা হয় তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন, যেটা কিতা করে তাপমাত্রা বৃদ্ধি করে জলবায়ুর পরিবর্তন করে। আর 2 নম্বর হলো গিয়া কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড কিতা করে বিষাক্ত গ্যাস, যা মানুষের স্বাস্থ্যের পক্ষে পরিবেশের লাগে ক্ষতিকারী। তো যেগুলো গিয়া তার ক্ষতিকারক দিক। আর সংরক্ষণ কিতা উপায় আছে, কিতা উপায় সংরক্ষণ করা যাবে। আমরা কিতা করতে পারি, আমরা পাবলিক ট্রান্সপোর্ট যদি করি, মানে আমরা নিজের গাড়ি না দিয়ে আমরা পাবলিক মানে বাস ট্রেন ওটা ব্যবহার করি, তো কিতা করবো আমরা, বা সাইকেল ব্যবহার করলে, তুমি জানো নেদারল্যান্ডের সিটি একটা আছে আমস্টারডাম, যেখানে সাইকেল সিটি করেন, মানুষ কিতা করেন মানে ইন্ডিভিজুয়াল কার তো সাইকেলে ট্রাভেলিং করেন, তারা রোডের লগে সাইড সাইকেলের মানে রোডের লগে সাইকেলের রোড আলাগ আছে। তো কেন উদ্দেশ্য হলো এতে কিতা করে মানুষে ইন্ডিভিজুয়াল ট্রান্সপোর্ট মতলব সাইকেল করলে কার্বন ডাইঅক্সাইড লাগে না, কিছু পরিবেশগত ক্ষতি কর না। আর পাবলিক ট্রান্সপোর্ট আছে, তো আলটিমেটলি গণপরিবহন মানে পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস ট্রেন ওটা করলে, বা লোকাল যেটা আছে ওটা, আর সাইকেল করলে তুমি কিতা করতে পারবে, পরিবেশের উপরে কার্বন ডাইঅক্সাইড মাত্রা কমাইতে পারবে। নেক্সট আমরা শক্তিদক্ষ যন্ত্রপাতি, মনে করো এলইডি লাইট, ঠিক আছে, মনে করো আমরা ওলা ইঞ্জিন ব্যবহার করতাম, যেটা কিতা কম পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। আর নির্গমন নিয়ন্ত্রণ করা, মানে আমরা গেছে যেগুলো গ্যাস নিয়ন্ত্রণ রাখতাম, যেগুলো গ্যাস নির্গত রাখতাম, নির্গমন কিতা কথা নিয়ন্ত্রণ করতাম। নেক্সট হলো কি আমরা জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করে বিকল্প শক্তির উৎসে গুরুত্ব, আমরা কিতা করতাম জীবাশ্ম জ্বালানির গুরুত্ব কিতা করতাম কম দিয়ে সংরক্ষণ করতাম, যাতে ভবিষ্যতের লাগে মানুষে ফাইতে পারেন। মনে করো কয়লা পেট্রোলিয়াম ব্যবহার কম করিয়া বিকল্প শক্তির সন্ধান করতাম। সেখানে বিকল্প শক্তির সন্ধান করতাম চ্যাপ্টার 14 করছি আমরা, কারণ হলো গিয়া যত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে মানুষ কিতা করছেন, কয়লা পেট্রোলিয়ামের গুরুত্ব বাড়ছে, ডিমান্ড বাড়ছে, যত ডিমান্ড বাড়ছে এটার ব্যবহার তো মানে বেশি হইব, যত ব্যবহার বেশি হইব এটা অনবীকরণযোগ্য শক্তির উৎস, মানে একবার শেষ হয়ে গেলে আর কিন্তু পুনরায় আইতো না। ওটার লাগে আমরা ওলা করতে দেবো, যাতে আমরা ব্যবহার ঠিকঠাক করতাম, ভবিষ্যতের লাগে সঞ্চয় করতাম। ওটার লাগে আমরা কিতা করতাম বিকল্প শক্তির উৎস। মনে করো আমরা এখন বর্তমানে কিতা করি, আর আমরা ইলেকট্রিক ভেহিকেল আছে, মনে করো টুকটুকি ইলেকট্রিক ভেহিকেল কারেন্ট দিয়ে চলে, দ্যাট মিনস এখানে কিতা হয় না, কোনো ধরনের কয়লা পেট্রোলিয়াম লাগে না। তো একটা আমরা কিতা বিকল্প শক্তির সন্ধান আস্তে আস্তে করি আর আমরা, ঠিক আছে। সোলার এনার্জি, মনে করো বড় বড় স্টেশনের উপরে সোলার প্যানেল থাকে, কারেন্ট তারা সোলার দিয়ে চলে, তো এখানেও তারা বিদ্যুৎ শক্তির সঞ্চয় করে খারে দিয়া, তারা সোলার দিয়া, মানে সৌরশক্তি হলো এক প্রকার বিকল্প শক্তি। আচ্ছা, তো আমরা পুরো চ্যাপ্টারও আমরা মানে আমরা এজ এ সামারি ওইগুলো গিয়া সবার আগে কিতা করতাম, সমস্ত প্রাকৃতিক সম্পদ বন জঙ্গল কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে প্রয়োজন আমরা গেছে না আগে, বর্তমানে নিট ফুরাইয়া বর্তমানে আজকের প্রয়োজন মিটতো, কিন্তু ভবিষ্যতের লাগে সঞ্চয় করে রাখতাম। সমস্ত অংশীদার মতামত এবং প্রয়োজন বিবেচনা করা জরুরি, যে কোনো কাম করতে গেলে আগে মনে করো বন জঙ্গলের যখন আমরা কাম করবো, তখন আমরা বনের জঙ্গল অংশীদার স্থানীয় মানুষ যারা মানে ইন্ডাস্ট্রি যারা কাম করে, ইন্ডাস্ট্রি যারা ওয়ার্কার যারা, তারা চিন্তা করতে লাগবে, প্লাস গভর্নমেন্ট সব চিন্তা করতে লাগবো। উন্নয়ন যেন সবার উপকারে আসে, কেবল ধনী সমাজের না। বর্তমানে তুমি জানো ইন্ডিয়ার যত ধরনের কিতা করা হয়, বড় বড় ইন্ডাস্ট্রি সব হইল গিয়া মানে ওনার স্পেসিফিক্যালি কয়জন, তো এজ উইল এখানে হইল গিয়া যে টেকা লাহে বেশি টেকা লাওয়ার, আর যারা মানে কম তারা জেলা আছে ওলাও থাকে, বুঝা গেছে। যারা যারা ইনকাম কম তারা অলরেডি ইনকাম কম থাকে, যারা রিচ তারা অলরেডি আরো বেশি রিচ হয়। কারণ হইল গিয়া ইন্ডাস্ট্রি এখন আমরা অংশীদারের মতামত না লই আমরা ইন্ডাস্ট্রি যা সার তা করে বর্তমানে। নেক্সট হইল গিয়া জীবনও আমরা কিতা করতাম, প্রতিদিন জীবনে রিফিউজ, আমরা যে ফাইবার আছে রিফিউজ, রিডিউস, রিইউজ, রিপারপাস, রিসাইকেল, 5R নীতিরে কিতা করতাম আমরা ফলো করার চেষ্টা করতাম। যদিও যতক্ষণ পারি আমরা তরফ থেকে ইন্ডিভিজুয়ালি পরিবেশ বাঁচাইতে গেলে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা আগুইতে লাগবো, একজন মানুষের রেসপন্সিবিলিটি নেই, কারণ পরিবেশ সবার লগে ওটার লাগে। তুমি তাই দেখো মানে 9 পড়িস তুমি, বা চ্যাপ্টার 15 বাইয়েছি তুমি, তাই যখনও কিতা করা হয় আমরা পরিবেশের যে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে যখন ওজন স্তরের ক্ষতি হয়েছিল, তখন বিশ্বব্যাপী সব ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের আন্ডারে সব দেশে কিতা করতেন, একটা কন্ট্রাক্ট সাইন করতেন, তারা মানে CFC ক্লোরোফ্লোর মাত্রা কমাইবার লাগে সারা চুক্তি সাইন করছেন, যেটার প্রভাব দেখা গেছে কিতা বর্তমানে CFCর মাত্রা কিতা হয়, ওজন লেয়ারের মাত্রা কিতা ডিফারেন্ট হয়। তো এগুলো ইম্প্যাক্ট যেন পরিবেশের সব দেশ একলগে মিলিয়াইতে লাগবো, সব দেশের মানুষ একলগে চিন্তা করতে লাগবে পরিবেশ বাঁচাইতে গেলে। আর ডেইলি আমরা কিতা করতে লাগবো, ফাইবার প্রিন্সিপাল আমরা সোচতে লাগবো আমরা দৈনন্দিন কামকাজের মধ্যে। তো
প্রাকৃতিক সম্পদ সীমিত দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা করতে লাগবো। ফাইবার মানতে লাগবো আমরা বন জীববৈচিত্র্য স্থানীয়দের অধিকার অংশগ্রহণ জরুরি। মনে করো আমরা লাগিয়ে চিপকো আন্দোলন বিষ্ণুই আর আরাবাড়ি ফরেস্টার মাত আছে আমরা গেছে। পানি আমরা গেছে কিটা গুরুত্বপূর্ণ জল দ্বারা আমরা গেছে মানে জল সাপ্লাই জল সিঞ্চন পদ্ধতি সম্বন্ধে জানতে লাগবো যারা দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা করা যায়। আর কয়লা পেট্রোলিয়াম অনবীকরণযোগ্য বা অনবীকরণযোগ্য সম্পদ আর তার পরিবেশ দূষণ কমাইতে গেলে কিতা কিতা বিকল্প চিন্তা করতে লাগবো আমরা। মুদ্রা মাতুলকে চ্যাপ্টার থেকে মূল শিক্ষা কিতা যেন প্রকৃতির ধ্বংস নয় রক্ষা করতে শেখো দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা মানো বর্তমান ভবিষ্যৎ দুজনের সমান সুযোগ। তো ওই লোকের চ্যাপ্টারের মূল নীতি তোমাদের এই চ্যাপ্টার দেওয়ার উদ্দেশ্য লোকে তুমি প্রকৃতি সম্বন্ধে জানতায়। কারণ প্রকৃতি যদি উল্টা ভারসাম্যতা নষ্ট হয় আলটিমেটলি সাফারিং। আমরা প্রতি বছর আমরা আসামের মধ্যে জানো তুমি দেন ফ্লাড হইয়া বহুত মানুষ মারা যায় বহুত সম্পদের অপচয় হয়। তো এর লাগে দায়ীকে আমরা পরিবেশের উপরে ব্যবস্থাপনা সঠিক নাই। যদি পরিবেশের ব্যবস্থাপনা সঠিক হইতো তাহলে আমরা পরিবেশেও আমরা মতলব অত পরিবেশের ক্ষতি হইল না। তুমি দেখছো গত এক বছরের মধ্যে কত জায়গাত ল্যান্ডস্লাইড হইয়া মানুষ মারা গেছেন, উত্তরাখণ্ড মানুষ মারা গেছেন, হিমাচল প্রচুর মানুষ মারা গেছেন। তুমি তোমার ওয়েস্ট বেঙ্গলও মারা গেছেন, দার্জিলিং এর জায়গায় প্রচুর মানুষ মারা গেছেন। তো ভেরিয়াস জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড ওর এর লাগে দায়ী খেয়ে মানুষ। কারণ মানুষের প্রকৃতির নিজের বেনিফিট মানে বড় বড় ইন্ডাস্ট্রি নিজের বেনিফিট বুঝে। বর্তমানে তোমার খুঁজছি আমরা ডিমাসার প্রোটেস্ট চলে, আমরা গেছে মেঘালয় উপরে প্রোটেস্ট চলে। তো এটার উদ্দেশ্য হইল যাতে পরিবেশটা বাঁচানি যায়। কারণ পরিবেশে আমরা যদি পরিবেশ ভারসাম্যতা নষ্ট হয় আমরা আরও ক্ষতি হইব, আলটিমেটলি ডেথ আমরা রইব। কারণ আলটিমেটলি পরিবেশ নষ্ট হইলে ডাইরেক্ট সাফারিং আমরাও করবো। তাহলে এই চ্যাপ্টারের মূল নীতি হলে পরিবেশে রক্ষা করা শিখো, ধ্বংস করা নাই। নিজের তরফ থেকে যা ছোটো পারো নিজের তরফ থেকে এফোর্ট দিলে যাতে পরিবেশে বাঁচানি যায়। আশা করি তোমাদের চ্যাপ্টার বুঝাইতে পারছি। সিম্পল চ্যাপ্টার, কয়েকটা পয়েন্ট তোমাদের লাগে মেন এগুলো গিয়া মানে ফাইবার প্রিন্সিপাল বা 3R প্রিন্সিপাল, গঙ্গা নদীর প্রদূষণ, তোমাদের গেছে দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা সম্বন্ধে, তোমাদের গেছে বিষ্ণুই আন্দোলন, চিপকো আন্দোলন, আরাবাড়ি ফরেস্টর যোগ মাত মাতিছে যোগু, একে ব্যানার্জির মাত মাতিছে বালা করে ফড়িও, গ্রেট হিমালয়ান যোগ মাত মাত যোগ বালা করে ফড়িও, বৃহৎ নদীবাদের সমস্যা সুবিধা বালা করে ফড়িও, অতখানো তোমার লাগবে। আর নবীকরণযোগ্য অনবীকরণযোগ্য টপিক বালা করে পড়লে তুমি চ্যাপ্টারও কোয়েশ্চেন্স বালা করে পড়ো, মানে ব্লু প্রিন্ট কোয়েশ্চেন বালা করে পড়ো, এই চ্যাপ্টার সাফিসিয়েন্ট। তোমার তুমি নিজে বানাই এই চ্যাপ্টার থেকে নিজে বানাইয়া বহুত লিখতে পারবে যদি তোমার সোচ আচ্ছা থাকে, তুমি থিঙ্কিং যদি বালা করে করো। অল দ্য বেস্ট এভরিওয়ান, মন লাগিয়ে পড়ো। আশা করি তোমার